মনোরম পরিবেশে তৈরি ছায়ানীর ভিলা, পাখির কলকল ধ্বনি, স্নিগ্ধ বাতাস বয়ে বেড়ায় বাড়ি জুড়ে। অথচ প্রকৃতি যেন আজ ভীষণভাবে বিষণ্ণতায় ভুগছে। থমথমে পরিবেশ। বাগানের বড় বকুল তলার পাশে নামানো হয়েছে সাইমার দেহখানা। গোসল করানোর জন্য চারিপাশে পর্দা টানানো হচ্ছে। মাটিতে বসে ছন্নছাড়া ভাবে কেঁদে চলেছে শামীমা। রেহানার চোখে পানি যেন শুকিয়ে গিয়েছে। কাঁদছে না সে, ভীষণ শক্ত। পাশেই চেয়ারে চিবুক নামে বসে আছে হায়দার মিয়া। গ্রামের কয়েকজনের মধ্যে বয়স্ক মহিলা এসে ঢুকলো। পর্দার মধ্যে সযত্নে গোসল করিয়ে সাইমার শরীর সাদা থান পেঁচানো হলো। মুড়িয়ে দিল মুখে কাপড়টুকু, আলগোছে তুলে রাখা হলো খাটিয়ায়। জামিলা বেগমের হুঁশ নেই। সাইমার মৃত্যুর খবর কানে দিতে বিরামহীন কেঁদেছে। সন্তান ভালো হোক বা মন্দ, মায়ের চোখে সন্তান মানেই আদুরে। বারবার জ্ঞান হারানোর দরুনে অসুস্থ হয়ে পড়েছে সে। এক সময় ডাক্তার ডেকে এনে স্যালাইন লাগানো হয়েছে তার শরীরে। গ্রামের মহিলারা লাইন ধরে দেখতে এসেছে সাইমার লাশ। হায়দার মিয়া কোনো পুরুষকে দেখতে দিচ্ছে না তার মেয়ের লাশকে। ছায়ানির ভিলার বাগানটা বেশ বড়, কয়েক বিঘা জায়গার উপর তৈরি এই বাগান। সাইমার জানাজা পড়ানো হলো এখানটায়। অয়ন, রাইয়ান, রাহাত, আহসান সামিল হলো জানাজায়। জানাজা পড়ানো হলেও শেষ। দাফন কার্য শেষ করেই তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। জানাজা পড়ানো শেষ হতেই দুপুর গড়ল। সাইমাকে নিয়ে যাওয়া হবে এখন গ্রামের কবরস্থানে। সেখানে দাফন করা হবে তাকে। লাশের খাটিয়ে হাত রাখলো সবাই। হায়দার মিয়া বাধা দেয়। শামীমার দিকে তাকে মৃদু কণ্ঠে বলে, তোর মাকে ডেকে তোল, গিয়ে মেয়েকে শেষবারের মতো একবার চোখের দেখা দেখে নিক। হাতের সালানের সূচ খুলে দেওয়া হলো জামিলা বেগমের। পরপর মুখে কয়েকবার পানি ছিটা দিয়ে জ্ঞান ফেরানো হলো তার। জ্ঞান ফেরার সাথে সাথে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন তিনি। শামীমা মাকে আগলে নিল বুকে, ভেজা কণ্ঠে বলল, কেঁদো না মা, সাইমাকে নিয়ে যাওয়া হবে এখন। সবাই অপেক্ষা করছে। তুমি একবার শেষবারের মতো দেখবে না ওকে? এসো আমার সাথে। জামিলা বেগমের এলোমেলো চুল, শাড়ির আঁচল পায়ের নিচে গড়াগড়ি খাচ্ছে। প্রাণহীন দেহ যেন এগিয়ে যাচ্ছে সামনের দিকে। বাগানে খাটিয়ার সামনে এনে দাঁড় করানো হলো তাকে। জামিলা বেগম থাপ করে বসে পড়লো খাটিয়ার পাশে। মেয়ের মুখ হাত রেখে ডুকরে কেঁদে উঠল তিনি। খানিক দূরে দাঁড়িয়ে আছে ছবি, সারা, চায়না বেগম এবং অরুণিমা। জামিলা বেগমের এবার চোখ পড়লো ছবির উপর। খাটিয়ার উপর ভর করে সোজা হয়ে দাঁড়ান। শাড়ির আঁচল তুলে ঝেড়ে নিয়ে গায়ে পেঁচিয়ে নিল ভালোভাবে। পায়ের গতি অতি দ্রুত। এসে থামলো ছবির পাশে। ছবি ব্যথিত গলা তুতলে কিছু বলতে যাচ্ছিল জামিলা বেগম, তার আগেই ছবির হাত চেপে ধরল। শক্ত করে টেনে হিসড়ে নিয়ে গেল খানিক দূরে। চোখ বন্ধ করে থেমে থেমে পড়ল, এখনো এখানে কি করিস তোরা? হয়েছে না শান্তি তোর? বলছিলাম না থাকিস না এখানে, কেন থেকে গেলি বল? সেদিন যদি চলে যেতিস তাহলে কি আজ এমন দিন দেখতে হতো? শোন ছবি, তোকে আমি পেটে ধরি নাই, কিন্তু নিজের সন্তানের মতোই লালন পালন করেছি। আর কোনো খুন হোক আমি চাই না। আমি আর কোনো সন্তানের লাশ দেখতে চাই না। সাইমার লাশ দফন করার আগেই তোরা গ্রাম ছেড়ে পালাবি। ওরা বাঁচতে দিবে না কাউকে। তোদের প্রত্যেককে খুন করে ফেলবে। এখানে আর এক মুহূর্তও দাঁড়াবি না। বাগানের পিছনটাই শিমুল গাছের নিচে গিয়ে তারা। আমি চাবি নিয়ে আসছি, পিছনের গেট দিয়ে পালাবি তোরা সবাই। ছবি অবাক হয়ে শুনছে জামিলা বেগমের কথা। আচমকায় জাপটে ধরলো জামিলা বেগমকে। হাউমাউ করে কেঁদে উঠলো এবার। ভেজা কণ্ঠে অস্পষ্ট স্বরে বলল, ভাইয়া আপুকে। জামিলা বেগম কথা সম্পূর্ণ করতেই দিল না, হাত তুলে আটকে দিল ছবিকে। শক্ত কণ্ঠে বলল, আমি সব জানি, আমাকে কিচ্ছু বলতে হবে না। সাইমার পাপের শাস্তি সাইমা পেয়েছে, কিন্তু আর কোনো নিরীহের প্রাণ অকালে ঝরে যাক সেটা আমি চাই না। তোকে যেটা বললাম সেটা কর। সবাইকে নিয়ে গিয়ে পেছনের গেটের সামনে দাঁড়া। আর হ্যাঁ, কারোর নজরে যেন না পড়িস। সাবধানে যাবি, কেমন? কিন্তু তোমাদের এই অবস্থায় রেখে কিভাবে যাব আমরা? আপুর দাফন হওয়া অবধি থেকে যাইয়ে মা। না, তোকে যেটা বললাম সেটা কর। আর এক মুহূর্ত দেরি করবে না কেউ। ছবি দীর্ঘশ্বাস ফেললো এবার। মাথা দুলিয়ে বলল, ঠিক আছে। সাইমার লাশ দাফনের জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হলেই সবাই নিজেদের লুকিয়ে পেছন গেটের সামনে এসে দাঁড়ালো। বাগানের পেছন সাইডে কাঁচা রাস্তায় গাড়ি এনে দাঁড় করালো রাইয়ান। সারা বিরামহীন কল করে যাচ্ছে আবির্ভাবের নাম্বারে। ফলাফল একই, ফোন সুইচ অফ। টেনশনে হাত পা রীতিমতো কাঁপছে সারহার। এই মুহূর্তে গ্রাম ছেড়ে যাওয়াটা সত্যি খুব দরকার, কিন্তু আবির্ভাব না আসলে তারা ফিরবে কি করে? শাড়ির উপর সুতির ওড়না পেঁচিয়ে
মুখ ঢেকে চাবি নিয়ে দ্রুত এগিয়ে আসলো জামিলা বেগম। তালা খুলে দিয়ে ছবির দিকে এগিয়ে আসলো, মাথায় হাত বুলিয়ে দিয়ে ভাঙা কণ্ঠে বলল, ভালো থাকিস মা, সাবধানে থাকিস, আর দেরি করিস না, বের হয়ে যায় এখন। তবে প্রত্যেকেই বেঁকে বসেছে। আবির্ভাব অভিকের কোনো খোঁজ না পাওয়া অবধি তারা গ্রাম ছাড়বে না। বিরামহীন সারা কাঁদছে। জামিলা বেগম ছবিকে ছেড়ে এগিয়ে আসলো সারার পাশে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, চিন্তা করো না মা, আবির্ভাব নিজেকে ঠিক রক্ষা করতে পারবে। তোমরা এখান থেকে বিপদে পড়লে ওর পথ ছাড়া আরো কঠিন হয়ে পড়বে। তোমরা ওদের চেনো না মা, ওরা স্বার্থের জন্য সব করতে পারে। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ চলে যাও তোমরা। জামিলা বেগম বুঝিয়ে শুনিয়ে সবাইকে গাড়িতে তুলে দিল। গাড়িতে বসে বিরামহীন কেঁদেই চলেছে সারা। অয়ন বোনকে নানাভাবে সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা করছে। চিন্তা তারও হচ্ছে, জেনে শুনে ভাই দুটোকে মৃত্যুর দ্বার প্রান্তে ফেলে যাচ্ছে। চলে যেতে তারও মন সায় দিচ্ছে না। তবে সে প্রতিজ্ঞাবদ্ধ, এই কঠিন পরিস্থিতিতে সবাইকে রক্ষা করতে হবে তাকে। আর গ্রামে থাকলে বিপদ বাড়বে, কমবে না। রাইয়ান গাড়ি ড্রাইভিং করছে। গ্রামের সরু কাঁচা রাস্তা দিয়ে এঁকে বেঁকে গাড়ি ছুটে চলেছে। গাড়ির ভেতরেই উপস্থিত প্রতিটি মানুষের চোখে মুখে আতঙ্ক। মাঠ পেরিয়ে ইসামতি নদী, তার পাশেই পাট কাঠি দিয়ে তৈরি দোচালা ঘর। ঘরের ভেতরে অবস্থান ইব্রাহিম, মিহির আর রাশেদের। গলায় গামছা পেঁচিয়ে খানিক মুখ ঢেকে ফিসফিস করে কারোর সাথে ফোনে কথা সেরে নিল মিহির। রাশেদ কাচের চকচকে বোতল থেকে প্লাস্টিকের মগে খানিক বাংলা মদ ঢেলে নিল। নাক মুখ কুচকে নিয়ে কয়েক ঢোক গিলে নিল। ইব্রাহিম পরপর কয়েক মগ মদ খেয়ে নিয়ন্ত্রণ হারিয়েছে নিজের। মাটির তৈরি শুকনো মেঝেতে ছড়িয়ে রাখা খড়ের উপর শুয়ে গড়াগড়ি করছে আর আবল তাবল বলছে। রাশেদ লাস্ট মগ এক চুমুক শেষ করে বিশ্রী ঢেকুর তুলে বলল, ভাইজান, মাইয়াটা কিন্তু জোশ ছিল। এত তাড়াতাড়ি শেষ না করে রেখে রেখে খেলে দারুণ হতো। কিন্তু আপনার তো হেভি কারেন্ট, নিজেই আধমরা করে ফেললেন। মীরের চোখ ক্ষুদায় অনলের ন্যায় জ্বলে উঠল। তাতে ধর চেপে বলল, একদম বাজে কথা বলবে না। ওরে খুন করাই আমার উদ্দেশ্য ছিল, রেখে রেখে খাওয়ার ইচ্ছে ছিল না। বেশি কথা না বলে কয়েকদিন গা ঢাকা দেওয়ার জন্য একটা ভালো জায়গার সন্ধান দাও। আবির্ভাব চৌধুরীর চোখের আড়ালে থাকতে হবে কিছুদিন। ওরে এখন কিছুতেই রাগানো যাবে না। রাশেদ উচ্চস্বরে হাসলো। এবার হাসি থামিয়ে বলল, ওরা এত ভয় কিসের? শালা আমাদের গ্রামে এসে আমাদের উপর ছড়ি ঘোরাবে, এত সাহস ওর? চিন্তা করো না তো, আসুক না সামনে, ওর পল্লাটাই নামাই দিমু। কথাটা বলে আবার উচ্চস্বরে হেসে উঠল রাশেদ। তৎক্ষণাৎ ধপ করে খুলে গেল কাঠের ঘুণ ধরা দরজা। সবার দৃষ্টি আটকালো দরজার পাশে মিহিরের চক্ষুতে কোটো থেকে বের হয়ে আসার উপক্রম। পরপর চোখ গিলে নিল কয়েকবার। একে অপরের দিকে চেয়ে দেখলো সবাই। দরজার সামনে দাঁড়িয়ে আছে আবির্ভাব, হাতে রক্তাক্ত ছুরি, গায়ের জামাটা ছন্নছাড়া অবস্থা, চোখ দিয়ে জ্বলছে অগ্নি। পাশেই দাঁড়িয়ে আছে অভিক। মীরের গামছা দিয়ে ঢাকা মুখখানা মুহূর্তে আলগা হলো। নদীর পাড়ের মাতাল হাওয়া সরিয়ে দিল গামছাখানা। শ্যামবর মুখশ্রী ভয়ে চুপসে গেল একেবারে। খামচা তুলল গায়ের ওভার সাইজের চেক শার্ট। পরপর ঢোক গিলে নিল কয়েকবার। মীরের এহেন মুখশ্রী দেখে ধক করে উঠল রাশেদের বুক। খাড় ফুরিয়ে তাকালো পেছনের দিকে। নিজের অতি গুপ্ত স্থানের হদিশ এত তাড়াতাড়ি আবির্ভাব পেয়ে যাবে, এ যেন ধারণার বাইরে। বসা থেকে উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। আশঙ্কা ভরা চোখ মুখ ঘুরে ঘুরে তাকালো কয়েকবার মিহিরের পানে। মিহির এদিক ওদিক চোখ বুলিয়ে নিয়ে পালানোর পায়তারা করছে। খোলা জানালা গ্রিলবিহীন, চোখ আটকালো সেদিকে। হ্যাংলা পাতলা শরীর অনায়াসে এদিক দিয়ে বের হয়ে যেতে পারবে। আলগোছে পেছন দিকে পা বাড়লো জানালার কপাটে হাত রাখতে গর্জন ছাড়লো আবির্ভাব, শোরের বাচ্চা, এক পাও পালানোর চেষ্টা করবি না। মীর তোয়াক্কা করলো না আবির্ভাবের কথা। থপ করে উঠে বসলো জানালার উপর। আবির্ভাব পায়ের গতি অতি দ্রুত হিংস্র সিংহর ন্যায় খাবড়ে ধরলো মিহিরের কলার, টেনে হিংস্রে নামালো নিচে। রাশেদ পালানোর পায়তারা করার আগেই অভিক গলা পেঁচিয়ে ধরলো রাশেদের। মিহির বসা অবস্থায় হাতের উপর ভর করে এক পা দুপা পিছাচ্ছে। আবির্ভাব লাথি দিল মুখ বরাবর, দুলো মাটিতে পা দিয়ে পিষে ধরলো মিহিরের মাথা। তাতে দত চেপে বলল, এই মাথা দিয়ে আমার শেখরকে খুন করার প্ল্যানিং করেছিলি তাই না? খোদার কসম, শেখরের শরীর দাফন করার আগে এই মাথা আমি শরীর থেকে আলাদা করে দিব। ধুলো মাটিতে নাক মুখ আটকে আছে, যার দরুনে শ্বাস নেওয়ার দায়।
মিহির হাত পা ছুটছে, ছটফট করছে একটু শ্বাস নেওয়ার জন্য। আবির্ভাব ছাড়লো এবার মিহিরকে, পা সরিয়ে হাঁটু গেড়ে বসলো মিহিরের পাশে, চক্ষুতে অনলের ন্যায় হুঙ্কার ছেড়ে তাতে ধর চেপে বলা, কেন খুন করলি শেখরকে? ও তো কখনো কারো অন্যায় করে নাই। আমার সহজ সরল ভাইটাকে কেন কেড়ে নিলি আমার থেকে? বল, কিসের শত্রুতা তোর সাথে ওর? মিহির হাসলো খানিক বিশ্রী হেসে বলল, তোকে জবাবদিহি করতে আমি বাধ্য নই। বাঘের ডেরায় ঢুকে বাঘকে কখনো ঘায়েল করার মতো অবাস্তব কাহিনী শুনেছিস কখনো? তুই আমার পালও ছিঁড়তে পারবি না, উল্টো নিজের জান খোয়াতে চলে এসেছিস। আবির্ভাব গলা চিপে ধরল মিহিরের, অগণিত ঘুষি দিয়ে মাটিতে চেপে ধরল মিহিরের হাত, নিজের হাতে আবদ্ধ করে ছুরি বুলিয়ে নিল কয়েকবার। আচমকা চোখ মুখ শক্ত করে ছুরি ঢুকিয়ে দিল হাতে। রক্তের তীর ছুটছে, আবির্ভাবের সর্বমুখে রক্তের ছিটে পড়ল। মিহির চিৎকার দিল এবার জোরে সরে। আবির্ভাব সেদিকে কান দেওয়ার সময় নেই। ডান হাতে কবজি ছুরি দিয়ে কেটে আলাদাই করে ফেলল। মিহিরের কান্নার আওয়াজ ক্রমশ বেড়েই চলেছে। আবির্ভাব এবার মিহিরের বাম হাত চেপে ধরল, এক টানে বাম হাতের কবজিও আলাদা করে ফেলল। মিহির মাটিতে গড়াগড়ি করে চিৎকার করছে। মিহিরের এমন কোন অবস্থা দেখে রাশি ডুকরে কাঁদছে। গামছা দিয়ে শক্ত করে হাত পা বেঁধে রাখা হয়েছে তার। নিজেকে বাঁচানোর কোনো উপায় না দেখে হাউমাউ করে কান্না ছুটছে। ইব্রাহিম মদ্যপানি হুঁশ হারিয়েছে, মাটিতে বেহুশ হয়ে আবল তাবল বলে যাচ্ছে কখন থেকে। আবির্ভাব ঘাড় ঘুরিয়ে তাকালো অভিকের দিকে, শক্ত কঞ্চে বলল, পাথর নিয়ে আয় একটা। অভিক ঘাড় ঘুরিয়ে তাকালো এদিক ওদিক। ঘরের দুয়ারে বড় সাইজের পাথর পাতা। অভিক দ্রুত তুলে নিল সেটি, এগিয়ে দিল আবির্ভাবের হাতে। আবির্ভাব দু হাত দিয়ে পাথর উঁচু করে ধরল, ক্ষীণ হেসে মিহিরকে বলল, তোর মাথাটা আস্ত রাখলে আমার শেখর কষ্ট পাবে। তোর মৃত্যু দিব ভয়ঙ্করভাবে। প্রস্তুত হ নিজের অপকর্মের শাস্তি ভোগ করার জন্য। মিহির ব্যথিত কণ্ঠে অস্পষ্ট স্বরে বলল, আমাকে মাফ করে দে প্লিজ। আমি আর কখনো কাউকে খুন করব না। আমাকে বাঁচার সুযোগ দে। তোর শত্রু হদিস আমি তোকে দিব, তোর মাকে ফিরিয়ে দিব আমি। আবির্ভাবের হাত আলগা হলো এবার। পাথর ছিটকে পড়লো নিচে, ধপ করে বসলো মিহিরের পাশে। ব্যস্ত কঞ্চে বলল, আমার মা কোথায় বল? বলবো, তার আগে বল, আমাকে ছেড়ে দিবি তুই? কোনো চালাকি নয় আমার সাথে, কোনো শর্ত দিবি না। সোজাসুজিভাবে বল আমার কোথায়। তোর মা আছে, তোর 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 অতি কাছের মানুষের কাছে। আমাকে ছেড়ে দে, আমি নিয়ে যাবো তোকে ওদের কাছে, আর তোর মায়ের কাছে। বেশ, ছেড়ে দিব, বল আমার মা কোথায়। অভিক এবার ব্যস্ত কণ্ঠে বলল, আমি আমি জানি ফুপি কোথায়। তুমি প্লিজ এই জানোয়ারকে ছেড়ে দিও না, ওকে খুন করে ফেলো। আমি তোমাকে নিয়ে যাবো ফুপির কাছে। আবির্ভাব কৌতূহল দৃষ্টিতে তাকালো অভিকের দিকে। অভিক চোখের ইশারা আশ্বস্ত করলো। আবির্ভাব আচমকে হেসে উঠল এইবার। মুহূর্তেই আবার মুখখানা কঠিন করে বলল, আমি কোনো পরিস্থিতিতেই ওকে ছাড়তাম না। ওকে খুন করে তবেই আমি ঢাকা ফিরবো। আবির্ভাব পাথর তুলে নিল এবার হাতে। মিহিরের গলা পা দিয়ে চেপে ধরল, পাথর দিয়ে আঘাত করলো জোরে। মাথা ফেটে রক্তের বন্যা মাটিতে। গলা কাটা পোষণে ছটফট করছে মিহির। আবির্ভাব পরপর কয়েকবার আঘাত করলো, মাথার মগজ ছিটকে পড়েছে জায়গায় জায়গায়। মিহিরের ছটফট থেমেছে এইবার। কয়েকবার হেঁচকি তুলে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আবির্ভাব এবার চোখ ঘুরালো রাশিদের উপর। রাশিদের পরনের রক্তাক্ত লুঙ্গিখানা এক টানে খুলে ফেললো ছুরি দিয়ে, কেটে ফেললো রাশিদের পুরুষাঙ্গ। রাশেদ ছটফট করছে প্রাণ রক্ষার্থে, পা চেপে ধরল আবির্ভাবের। আবির্ভাব লাথি দিয়ে নিচে ফেলে দিল রাশেদকে। অভিক দু হাত চেপে ধরল রাশেদের। আবির্ভাব বদ্ধ উন্মাদের মতন বুকে উপর হাঁটু গেড়ে বসল। ধারালো ছুরি দ্বারা একটানে কেটে ফেল রাশেদের গলা। ভয়ঙ্কর ভাবে মৃত্যু দিল রাশেদকে। ইব্রাহিমকেও বেহুশ অবস্থায় একইভাবে খুন করলো। নদীর স্বচ্ছ পানিতে এবার হাত মুখ ধুয়ে নিল আবির্ভাব আর অভিক। পাড়ে আসে ছন্নছাড়া অবস্থায় বসে পড়ল আবির্ভাব। হাঁটুতে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল। অভিক এসে ভাইকে আগলে নিল, সান্ত্বনার স্বরে পড়ল, ভাই প্লিজ শান্ত হও। তুমি প্রতিশোধ নিয়েছো, শেখর যেবার খুনিদের শাস্তি দিতে পেরেছ। আবির্ভাব ভেজা কণ্ঠে অস্পষ্ট স্বরে বলল, শেখর নিশ্চয়ই খুব অভিমান করেছে আমার উপর, তাই না? আমি ব্যর্থ, পারলাম না ওকে আগলে রাখতে। কি জবাব দিব ওর মাকে?
অভিক নিঃশব্দে কাঁদলো খানিক। আবির্ভাবের সাথে ছায়ার মতো থেকেছে শেখর। বিপদে আপদে আবির্ভাবের ঢাল হয়ে দাঁড়িয়েছে ছেলেটা। আজ তার অকাল মৃত্যুতে আবির্ভাব এভাবে ভেঙে পড়বে, এটাই স্বাভাবিক। মৃদুস্বরে ডাকলো আবির্ভাবকে, ক্ষীণ গলায় বলল, শেখরের লাশ সম্ভবত থানায় নেওয়া হয়েছে পোস্টমর্টমের জন্য। তারপর তো ওকে ঢাকা নিয়ে যেতে হবে। খুনের সংবাদ প্রকাশ হওয়ার আগেই আমাদের যা করার করতে হবে। থানায় কল কর শেখর, যেবার বডি যেন কোনো রকম কাটাছেঁড়া না করা হয়। পোস্টমর্টেম করার দরকার নেই। খুনিদের আমি নিজে শাস্তি দিয়েছি। ওদের লাশের উপর কোনো অত্যাচার হোক আমি চাই না। কিন্তু তদন্ত অফিসার তো কিছুতেই ছাড়বে না। ছাড়বে, ছাড়তে বাধ্য। মন্ত্রীকে কল দে, আমি কথা বলছি। প্রয়োজনে থানায় লাখ লাখ টাকা দিব, তবুও ওদের লাশের উপর কোনো অত্যাচার হতে দিব না। অভিক ফোন বের করে কল করল। গ্রামের মেট্রো রাস্তা দিয়ে একে বেঁকে যাচ্ছে অয়নদের গাড়িটি। পিছু পিছু ছুটলো কালো মাইক্রোবাস। টার্মিনালে পৌঁছে বড় সড়কে ওঠার পর থেকে মাইক্রোবাসটি ফলো করছে তাদের। কয়েকবার চাপা দেওয়ারও চেষ্টা চালিয়েছে দিশেহারা রাইয়ান। কোনো উপায় না পেয়ে গ্রামের অজানা রাস্তায় গাড়ি ঢুকিয়ে দেয়। তবে এতে বিপদ কমা বই কি আরও বেড়ে গেছে। গ্রামের রাস্তাঘাট কিছুই চেনে না তারা। উঁচু পাঁচা রোডে গাড়ি ঢুকিয়ে পথ হারিয়েছে, যার দরুন মেইন রোডে পৌঁছতেই পারছে না। গাড়ির ভেতরে আতঙ্কিত চেহারায় সবার ছবি ফুপিয়ে কেঁদে চলেছে। মোড় ঘোরাতেই সামনে এসে দাঁড়ালো এবার সাদা রঙের মাইক্রোবাস। হুড়মুড়িয়ে নিচে নেমে দাঁড়ালো বেশ কয়েকজন। প্রত্যেকের পরে লুঙ্গি, মুখে গামছা পেঁচানো। রাহাত আহসানের অবস্থান গাড়ির সামনের সিটে। ঘাড় ঘুরিয়ে আলগোছে তাকালো পেছনে, চোখে ইশারায় অয়নকে বলল সবাইকে নিয়ে পালাতে। অয়ন চেপে ধরলো ছবি আর সারার হাত। অরুণিমাকে মৃদুস্বরে বলল, বৌমনি নিচে নামো ফাস্ট। গাড়ি ছেড়ে নিচে নেমে দাঁড়ালো সবাই। পাশের সরু রাস্তায় ছুটছে বিরামহীন জুতো থপ থপ করে। যত মাটিতে পড়ছে ধুলো মাটি তত অন্ধকার করে দিচ্ছে চারিপাশ। পিছু পিছু ছুটছে অজানা অচেনা হায়নার দল, যেন ধরতে পারলে এখনই ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিবে তাদের। বেশ খানিক দৌড়ানোর পর হাঁপিয়ে উঠল সারহা। পেট চেপে ধরে টুকরে কেঁদে উঠল। অশ্রুসিক্ত নয়নে তাকালো অয়নের দিকে। ভেজা কণ্ঠে বলল, আমার কষ্ট হচ্ছে ভাইয়া, আমি আর পারছি না, পিপাসায় গলা শুকিয়ে আসছে। অয়নের নিজেকে বড্ড বেশি অসহায় লাগছে এই মুহূর্তে। কি করে বাঁচাবে নিজের আপনজনদের এখন? সারাকে বুকে আগলে নিয়ে আদুরের স্বরে বলল, আর একটু বোন, আর একটু কষ্ট কর, সামনে কোনো বাড়ি পেলে ওখান থেকে পানি এনে দেবো। আচমকায় পেছনে ব্লাস্ট হলো কিছু শোষ শব্দ। কানে কর্ণঘোরে যেন ফেটে যাওয়ার উপক্রম। কান ধরে চোখ মুখ বন্ধ করে নিল সবাই। বোম ছুটছে দুর্বৃত্তরা। চারিপাশ অন্ধকার, কেউ কাউকে চোখে দেখতে পাচ্ছে না। খুব খুব কাশি উঠেছে সবার। অন্ধকার কেটে যেতে বুকের মধ্যে ধপ করে উঠল অয়নের। ধুলো জড়ানো রাস্তায় জড়সড় হয়ে পড়ে আছে রাইয়ান। বাম হাতে বাহুর মাংস ঝলসে গেছে, রক্ত ঝরছে সেইখান থেকে। সারা চিৎকার দিল জোরে। দৌড়ে গিয়ে সবাই বসলো রাইয়ানের পাশে। রাইয়ান ব্যথা ভুলে উঠে বসলো তৎক্ষণাৎ। ব্যস্ত কণ্ঠে বলল, চিন্তা করো, আমি ঠিক আছি। দৌড়াও সবাই প্লিজ, নিজেদের প্রাণ বাঁচাও আগে। অয়ন বলল, কিন্তু তুই এইভাবে যাবি কিভাবে? আমার কথা ভেবো না ভাইয়া, এতগুলো মানুষের প্রাণ বিপদে ফেলো না। যাও তোমরা, আমি নিজেকে সামলে নিব। রাইয়ান পিছু তাকালো। দুর্বৃত্তরা অতি নিকটে, কয়েক কদম পিছিয়ে আছে। এখনই হয়তো হামলে পড়বে ওদের উপর। রাইয়ান চিৎকার দিয়ে তাড়া দিল সবাইকে উঠে যেতে। রাহাত আহসান শক্ত কণ্ঠে বলল, তোকে একা রেখে কোথাও যাবো না। বাঁচলে সবাই একসাথে বাঁচবো, মরলেও সবাই একসাথে মরবো। এই তো একখান বুদ্ধিমের মতন কথা কইছিস। শহরে মানুষের আসলে এলেম আছে, শুধু শুধু আমাদের দেরি করাইতেছিস। অয়ন আচমকাই বসার থেকে উঠে দাঁড়ালো। হুঙ্কার ছেড়ে বলল, কে তোরা? কেন এইভাবে আমাদের পেছনে আছিস? লোকটি লুঙ্গি হাঁটু উপরে তুলে গিট দিয়ে নিল। গামছা গলায় ফিচিয়ে বলল, কালাম আমার নাম, ভাড়াইয়া কাম করি। টেহা পাইছি, তোদের সবগুলো কবর খুঁড়িয়া সেটাই করবার আইছি। কালাম চোখে ইশারায় করলো বাকিদের। হুকুম করতে দেরি পড়লো, হামলে পড়তে দেরি হলো না তাদের। আক্রমণ শুরু করলো সবার উপর। অয়ন সর্বোচ্চ চেষ্টা করছে প্রত্যেককে রক্ষা করতে। রাহাত আহসান আর অয়ন দুজন মিলে পরাস্ত। এতগুলো মানুষের সামনে চুনুপুটি দুজন। কালাম
গিয়ে চেপে ধরলো সারা চুলের মুঠি, অন্য হাত দিয়ে গলা চেপে ধরলো শক্ত করে, টেনে হিঁচড়ে গাছের সাথে চেপে ধরল। অরুণিমা ছবি ছাড়াতে গেলে দুজনকে ছুঁড়ে ফেলে দিল দূরে। সারার চক্ষুদায় বড় বড় হয়ে উঠেছে, দম ফেলানো দায়। অয়ন আর রাত আহসানকে চেপে ধরেছে বাকিরা। আচমকায় শক্ত আঘাত পড়লো কালামের মাথায়, কুড়াল দিয়ে আঘাত করেছে কালু। আবির্ভাবের ফোন পেয়ে ছুটে এসেছিল এখানে, এসে এমন অবস্থায় সবাইকে দেখে রাগ নিয়ন্ত্রণ করতে পারে নাই। কুড়াল তুলে আবারও আঘাত করলো কালামের পেটে। পেট কেটে নাড়িভুড়ি বেড়ে হয়ে এসেছে। কালামের এমন করুণ পরিণতি দেখে বাকিরা আর সেটা দাঁড়ালো না, সাহস দেখাতে পারল না, দৌড়ে যে যার মতো চলে গেল। চোখের সামনে এমন বিধ্বস্ত খুন হতে দেখে চায়না বেগম জ্ঞান হারিয়েছে। অয়ন স্বস্তি নিঃশ্বাস নিল এবার। কালুর সামনে গিয়ে এসে বলল, কি তুমি এইভাবে আমাদের সাহায্য করলে কেন? আমারে আবির্ভাব স্যার পাঠিয়েছে আপনাদের ঢাকায় নিয়ে যাইতে। আপনারা গাড়িতে উঠা বসুন, আমি নিয়ে যাইতাছি আপনাকে। সারা ছুটে আসলো কালুর কাছে, ব্যস্ত কণ্ঠে শুধল, উনি কোথায়? ওর আর কিছু হয় নাই তো? ঠিক আছে তো উনি? আরে ম্যাডাম, একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দিমু না কোন তো? স্যার ঠিক আছে, শেখর সাহেব আর ওই মাইয়ার লাশ নিয়ে ঢাকায় রওনা হইয়াছে। বুকে হাত দিয়ে প্রাণ ভরে শ্বাস নিল এবার সারা। অরুণিমার বুক কাঁপছে, টেনশন এখনো কমে নাই ওর। মৃদু পায়ে এগিয়ে আসলো কালুর পাশে, ক্ষীণ গলায় বলল, ভাইয়ার সাথে আরেকজন ছিল, উনি ঠিক আছে? কালু তাকালো অরুণিমার দিকে, শক্ত কণ্ঠে বলল, সবই ঠিক আছে, উনিও স্যারের সাথে আছে। স্যার সাংবাদিক হিসেবে আমারে এইখানে পাঠায় নাই। এত প্রশ্ন করবেন না কেউ। আমার মটকা গরম হওয়ার আগেই গাড়িতে উঠা বসেন সবাই। অয়ন পাজা খুলে তুলে নিল রাইয়ানকে। সাদা রঙের ভাঙাচোরা মাইক্রোবাসের পেছনের সিটে বসিয়ে দিল রাইয়ানকে। নিজেরাও বসলো মাইক্রোবাসটিতে। সারা হেঁচকি তুলছে বারবার। গাড়ির ভেতরে পরপর কয়েকবার বমি করে ক্লান্ত এখন। অয়ন পানি কিনে এনে দিয়েছিল খাওয়ার জন্য, পানি খাওয়ার পর থেকে আরও কয়েকবার বমি করেছে। এখন নিস্তেজ হয়ে গাড়ির সিটে মাথা রেখে শুয়ে পড়েছে। রাত 10:30। শেখর আর জেবার লাশ নিয়ে ঢাকায় পৌঁছালো আবির্ভাব। লাশ নামানো হয়েছে চৌধুরী প্যালেসে। লাশের পাশে ছন্নছাড়াভাবে বসে আছে আবির্ভাব, কাঁদছে না আর, নির্বাক চাউনিতে চেয়ে আছে শেখরের লাশের পানে। গেটে গাড়ির হিড়িক, অফিস স্টাফ থেকে শুরু করে সকল ক্লায়েন্ট এসেছে শেখরকে শেষবারের মতো দেখতে। চৌধুরী প্যালেসে এসে থামলো জামাল শেখের দামি গাড়িটি। মেয়ের মৃত্যুর সংবাদ এখনও তাকে জানানো হয় নাই। জেবার মা শেখর আর জেবার লাশ দেখে জ্ঞান হারিয়েছে বারবার। এখন বাসার ভেতরে নিয়ে গিয়ে স্যালাইন লাগানো হয়েছে। শেখরের মা কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে, এখন এসে পৌঁছায় নাই। জামাল শেখ বাসার সামনে এত ভিড় দেখে চোখ মুখ কুঁচকে নিল। বুকের ভেতর কেমন খসখস করছে। মেয়ে তার গ্রামে ঘুরতে গিয়েছিল, আসতে 2 দিন সময় রাখতে জানিয়েছে। তাহলে হঠাৎ করে এত রাতে ফিরে আসলো কেন? বাসায় না গিয়ে আবির্ভাবকে দিয়ে কলিবা করালো কেন? হাত দিয়ে ভিড় ছেলে সামনে এগুলো সবার সামনে অবস্থান হতে কলিজা কেঁপে উঠলো এবার। ক্যাবেটো ব্যাগের জিপার খোলা, জেবার মুখখানা কালশিটে ভাব ধারণ করেছে। জামাল শেখ চিৎকার দিয়ে বসলো জেবার পাশে। লাশের পাশে হাউ মাউ করে কান্নায় ভেঙে পড়লো এবার। মেয়ের এমন অকাল মৃত্যুতে কোনো বাবা মাই ঠিক থাকতে পারবে না। জামাল শেখও পারলো না। সবাই ঢাকায় ফিরেছে। অয়নরা লাশের পাশে এসে দাঁড়াতে জামাল শেখের চোখ পড়লো অয়নের উপর। বিদ্যুৎ গতিতে বসা থেকে উঠে দাঁড়ালো হিংস্র সিংহের ন্যায়, খাবড়ে ধরলো অয়নের গলার। পরপর একটা থাপ্পড় বসলো অয়নের গালে। হুঙ্কার ছেড়ে বজ্রকণ্ঠে বলল, তুই খুন করেছিস আমার জেবাকে? মেয়েটা তোকে সবটা দিয়ে ভালোবেসেছিল। তোকে ভালোবাসে কি আমার মেয়ের অপরাধ ছিল? কেন করলি এমন? কেন মেরে ফেললি আমার জীবন্ত মেয়েটাকে? অভিকেশে ছাড়িয়ে নিল অয়নকে। জামাল শেখকে চেপে ধরে ঠেলে কিছুটা দূরে সরিয়ে আনলো, ব্যস্ত কণ্ঠে বলল, আঙ্কেল প্লিজ নিজেকে শান্ত করুন। ওয়াইন কেন খুন করতে যাবে জেবাকে? আমি বলেছি কি হয়েছে জেবার সাথে। অভিক ঠান্ডা মাথায় সবটা খুলে বলল জামাল শেখকে। মেয়ের এমন করুণ মৃত্যুর কাহিনী শুনে জামাল শেখ নিজেকে আটকে রাখতে পারলেন না, কান্নায় ভেঙে পড়লো এবার। হুজুর এসেছে শেখরের লাশ গোসল করাতে। বাগানের সাইডে পর্দা টানিয়ে গোসল করানো হলো। যেবার লাশও সাইডে পর্দা টানিয়ে মহিলারা কয়জন মিলে গোসল করালো। মুড়ানো হলো সাদা থানে। লাশ দাফন করা হবে সকাল 9টায়। শেখরের মা এসে পৌঁছেছে। স্বামীকে হারিয়ে একমাত্র সন্তানই তো ছিল তার বেঁচে থাকার সম্বল। সেই সাথে সেই ছেলের লাশ সচক্ষে দেখে কান্নায় ভেঙে পড়েছে। লাশের গায়ের উপর হাত
পা ছড়িয়ে কেঁদেছে বেশ কিছু সময়। ঘড়িতে সকাল 8:55। শেখর আর জেবার লাশ কবরস্থানে নামানো হলো। দুজনকে পাশাপাশি দাফন করার ব্যবস্থা করা হয়েছে। শেখরের লাশ প্রথমে নামানো হলো কবরে। মুরানো থানখানা খুলে দিতেই শেখরের মুখখানা স্পষ্ট হলো। আবির্ভাব যেন নিজের খেই হারিয়েছিল। শেখরের মুখখানা চোখে পড়তে ডুকরে কেঁদে উঠল। হুড়মুড়িয়ে কবরে নামার জন্য পা বাড়ালো। রাত আহসান চেপে ধরলো আবির্ভাবের বাহু। ভয়ার্ত কণ্ঠে বলল, এ কি করছিস তুই? পাগল হয়ে গেলি? কবরে নেমে যাচ্ছিস কেন? আবির্ভাব নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। রাত আহসান শক্ত করে চেপে ধরে আছে আবির্ভাবের বাহু। কান্না ভেজা কণ্ঠে অস্পষ্ট স্বরে আওড়ালো আবির্ভাব, ছেড়ে দাও আমায়, শেখর ভয় পাবে, ওর অন্ধকারে খুব ভয় মামা। রাত আহসানের চোখ ঝাপসা হয়ে উঠল। নাক টেনে বলল, এটাই যে নিয়ম বাবা, মৃত্যুর স্বাদ সকল প্রাণীকে গ্রহণ করতে হবে। আর মৃত্যুর পর যে অন্ধকার কবরই আমাদের আপন ঠিকানা। রাত আহসান বুকে আগলে নিল আবির্ভাবকে। কবরের পরপরই বাঁশের টুকরো দিয়ে ঢেকে দেওয়া হলো। এবার শেখরকে আর দেখা যাচ্ছে না। রাত আহসান আবির্ভাবের কাঁধে হাত রেখে বলল, মাটি দে কবরে বাবা। আবির্ভাব নিজেকে শক্ত করলো। শেখরের কবরের কয়েক মুঠো মাটি দিল। দাফন কার্য শেষ দুজনেরই। বাড়ি ফেরার জন্য যে যার মতো পা বাড়ল। আবির্ভাব শেখরের কবরের পাশে উম্মাদের মতো বিড়বিড় করে কিছু বলছে। অয়নঠায় দাঁড়িয়ে আছে জেবার কবরের পাশে। খানিক সময় কবরের চারিপাশে চোখ বুলিয়ে ধপ করে বসে পড়লো মাটিতে। জেবার কবরে হাত বুলিয়ে চাপড়ে জড়িয়ে ধরল। ঢুকরি কেঁদে উঠলো। এবার ভেজা কণ্ঠে অস্পষ্ট স্বরে বলল, মেরে ফেলেছি আমি তোকে। তোর মৃত্যুর জন্য কোনো না কোনোভাবে আমি দায়ী। আমার সাথে যদি তুই না জড়াতি, হয়তো তোর এই পরিণতি হতো না। আমায় ক্ষমা করিস, পারিনি আমাদের ভালোবাসার সঠিক মর্যাদা দিতে। রাত আহসান দিশেহারা, কাকে রেখে কাকে সামলাবে। ছুটলো এবার অয়নের পাশে, বাহু ধরে টেনে তুললো, সান্ত্বনা দিয়ে বলল, বাড়িতে চল, এভাবে কান্না করতে হয় না। অভিক এসে টেনে তুললো আবির্ভাবকে। দুজন অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে গাড়িতে তুললো আবির্ভাব আর অয়নকে। গাড়ির ড্রাইভিং সিটে বসেছে অভিক, রাত আহসান পাশের সিটে। তৎক্ষণাৎ ফোন বেজে উঠলো অভিকের। বাড়ির ল্যান্ডলাইন থেকে কল এসেছে। অভিক শিকুটালো। ল্যান্ডলাইন থেকে তার ফোনে সচরাচর কল আসে না। তাহলে এখন কল করলো কে? কারণ কোনো বিপদ হলো না তো? ফোন রিসিভ করতে তৎক্ষণাৎ কানে ধরলো। ওপাশে ব্যস্ত কণ্ঠস্বর, বাড়ত গলায় কি বলছে বোঝা দেয়। অভিকের বুক থপ করে উঠলো। ব্যস্ত গলায় বলল, কে? অরুণিমা কাঁপছে, ফিসফিস করে বলল, আমি অরুণিমা। আপনারা এখন কোথায়? এই তো গাড়িতে, বাসায় আসছি। কেন বলো তো, কি হয়েছে? তোমার কণ্ঠস্বর এমন কেন লাগছে? বাসায় কিছু কি হয়েছে? আপনি আগে বলুন ভাইয়া কোথায়? ভাইয়া আমাদের সাথেই বাসায় যাচ্ছে। কি হয়েছে ওরু বলো না, খুব টেনশন হচ্ছে। আমি পরে সবটা খুলে বলবো আপনাকে, শুধু এইটুকু বলি, বাসার পরিস্থিতি ভালো না। ভাইয়া এখন এখানে আসলে খুব বিপদে পড়বে। দয়া করে ভাইয়াকে আসতে দিবেন না এখন। দূরে কোথাও রেখে আসুন ভাইয়াকে, ওদের একদম চোখের আড়াল থেকে। কাদের কথা বলছো অরু? আমার মাথায় কিছুই ঢুকছে না। ফোনের ওপাশ থেকে মৃদু আর্তনাদ ভেসে আসলো। এবার অরুণিমার কণ্ঠস্বর থেমে গেছে। টুট টুট করে ফোন কেটে গেল ফোনের লাইন। অরুণিমা কথা বলার চেষ্টা করছে, পেছন থেকে শক্তপোক্ত হাত দিয়ে মুখ চেপে ধরায় স্বর স্পষ্ট না। অদ্ভুত গঙ্গানির আওয়াজ বের হচ্ছে মুখ দিয়ে। গাড় কাত করে পেছন থেকে আক্রমণ করা ব্যক্তির মুখ দেখার বৃথা চেষ্টা চালাচ্ছে। এবার মাথায় আঘাত পড়লো জোরে। ঝাপসা চোখ দুটো বন্ধ হয়ে আসলো। ঘাড় কাত করে এলিয়ে পড়ার আগেই শান্তা আহসান চেপে ধরল অরুণিমাকে। পাশেই সাহেরা বেগম কোমরে হাত গুজে দাঁড়িয়ে আছে। হাতে লাঠি দিয়ে আঘাত করেছে অরুণিমার মাথায়। শান্তা আহসান ঠোঁট চিপে হাসলো খানিক, বিড়বিড় করে বলল, বুড়ির এলেম আছে বলা চলে। এক পা কবরে ঝুলছে ঠিক মতো, নাকি দাঁড়াতেও পারে না। আর এদিকে শক্ত সামর্থ্য জুয়ান বউকে কেমন ঘায়েল করে দিল। তবে জোরে প্রকাশ করলো না। মুহূর্তের মধ্যে মুখখানা গম্ভীর করে বল, এ কি করলেন আম্মা? বউ যদি মরে যায়, অভিক তো আমাদের আস্ত রাখবে না। আর তার তো এখন বউয়ের উপর দরদ উতলে পড়ে। সাহেরা বেগম ভাবলেছেন ভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে গিয়ে বসলো সোফায়। পানের বাটা থেকে পান তুলে মুখে পুরে বলল, কোনো আঘাত তৈলে মারবো না, সেইটা আমার জানা আছে। দেরি না কইয়া এই মাইয়ারে গিয়া ঘর বন্দি কইরা রাখো যাও। শান্তা আহসান চেপে ধরল অরুণিমার বাহু। ফ্লোরে হেসে টেনে নিয়ে নিচতলার অব্যবহৃত রুমে ফেলে দিল। ঠোঁট এলিয়ে হেসে বসলো অরুণিমার পাশে। ঠোঁট বাঁচিয়ে পিচুপ করে বলল, আহারে ভোলা ভালা মেয়ে, গেছিল ভাসুর কর্তাকে বাঁচাতে, এখন নিজেকে বাঁচাবে কে শুনি? অভি,
আভি, ব্যাটার যে মৃত্যুর সময় অতি নিকটে, ও বেঁচে থাকলে যে আমরা বাঁচতে পারবো না। শান্তা হাসান হো করে হেসে উঠল, হাসি থামালো মুহূর্তে। নির্বিঘ্নে চেয়ে দেখলো আশেপাশে। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে এলো। এবার কাপা কাপা হাতে বড় সাইজের তালা ঝুলিয়ে দিল কক্ষে। ফের দ্রুত পায়ে স্থান ত্যাগ করলো। ওয়াশরুমের বেসিন ভরে গড়গড়ি বমি করছে সারহা। হাত পা অবশ্যই আসছে। দুদিন যাবৎ বিরামহীন বমি করছে। আবির্ভাবের মনে অবস্থা ভালো না। সারা রাত লাশের পাশেই কাটিয়ে দিয়েছে। শাহানারা মেয়ের শরীর অবস্থা বুঝে বাসায় নিয়ে এসেছিল ঠিকঠাক যত্নাতি করার জন্য, কিন্তু কোনোভাবেই সারার বমি বন্ধ হচ্ছে না। বেসিনের উপর হাত ঠেকিয়ে কেমন হেলে পড়লো সারহা। তখনও হিচকি উঠছে বারংবার। শাহানারা চেপে তোলো মেয়ের পেট। সারা হেলে পড়লো মায়ের শরীরের উপর। জ্ঞান হারিয়েছে।